নমস্কার, আমি বিশ্বরূপ। আজ নিউক্লিয়ার হেলথ বাংলায় আপনাদের কাছে কোভিড-19 রিলেটেড আলোচনা করব। প্রতি রবিবার ঠিক ভারতীয় সময় রাত্রি ৮ ঘটিকায় আমি সাধারণত আসি এই লাইভটায় এবং অনেক তথ্য সায়েন্টিফিক্যালি এবং রিয়েল এভিডেন্স বেস আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? রাইট, এটা একটা বড় কোশ্চেন। কোভিড-19 কি এমন জিনিস যে আমাদেরকে ভাবাতে বাধ্য করছে? রাইট, তাহলে আমি একটা ডেটা খুলে রেখেছি কম্পিউটারে। আমি সেই ডেটাটা রিয়েল ডেটা থেকে, ওয়ার্ল্ডোমিটার ডেটা থেকে কিছুটা তথ্য শেয়ার করছি, তারপর এক্সপ্লেনেশন করছি। তো গ্লোবালি যদি আমরা ভাবি তাহলে আমরা 6 কোটির ওপর মানুষ ইনফেক্টেড হয়েছিল, এবং গ্লোবালি যদি ভাবি তাহলে আমরা দেখব 14,60,000 মানুষের মৃত্যু হয়েছে গ্লোবালি। গ্লোবালি যদি ভাবি তাহলে আমরা দেখব যে এই জানুয়ারি থেকে এই আজ, এই নতুন বছর 2020, প্রতিদিনের নিউ যে কেস সেটা কিভাবে বাড়ছে, সেটা আগস্ট মিডল যদি ভাবি, জুন জুলাই আগস্ট, সেই সময় ইনফেকশনটা 200 মানে 2 লক্ষ পার ডে ইনফেকশন হতো গ্লোবালি। সেটা বর্তমানে 6 লক্ষ গ্লোবাল ইনফেকশন নিউ কেস রিপোর্টেড। এই যে নাম্বারগুলো আমি বলছি, এটা ওয়ার্ল্ডোমিটার একটা সাইট আছে, গ্লোবাল সাইট, সেই সাইট থেকে বলছি। আর যে ডেইলি ডেথ যেটা আপ টু আগস্ট সেপ্টেম্বর অবধি 5,000 6,000-এর মধ্যে লিমিটেড ছিল, সেটা বর্তমানে ডেইলি ডেথ 10,000-এর ওপর চলে গেছে। তাহলে এটা হচ্ছে গ্লোবাল রেসপেক্টে। এবার গ্লোবাল রেসপেক্টে সেখানে তো সব দেশ আছে, ভারত কোথায় দাঁড়িয়ে আছে? এটা একটা বড় কোশ্চেন। তো আমরা যদি সেই ম্যাপে যাই, আমি ডেটাটা দেখে বলছি আপনাদের। ইউএসএর পরে কিন্তু ভারতের এখন বর্তমান স্থান কোন দিক দিয়ে? টোটাল কেসের ক্ষেত্রে টোটাল ডেথ ডিফারেন্ট আছে। যেখানে ইউএসএর ডেথ অনেক বেশি, সেখানে ব্রাজিলের ডেথ তারপরে আছে ভারতের ডেথ সংখ্যা। তো এখন বর্তমানে ভারতের রিপোর্টেড টোটাল ইনফেকশনের সংখ্যা যেখানে 94 লাখ, এবং যেখানে টোটাল মৃত্যুর সংখ্যা যেটা রিপোর্টেড সেখানে 1,36,000-এর মতো। তাহলে এই জায়গায় আমরা নিউমেরিক্যালি দাঁড়িয়ে আছি। তাহলে কেন চারিদিকে এই কোভিড-19 নিয়ে এত তৎপরতা? আমাদের কি অন্যান্য ডিজিজ নেই? আছে। সেখান থেকেও বহু মানুষের মৃত্যু হচ্ছে প্রতিদিন। গ্লোবাল রেসপেক্টে আমি বলছি আজকে। হার্ট ডিজিজ থেকে সবচেয়ে বেশি, ক্যান্সার থেকে অনেক বেশি, তারপর আছে কোভিড-19। কোভিড-19 এখন 3য় স্থান দখল করে নিয়েছে। তাহলে কোভিড-19 নিয়ে আমরা এত বেশি ভাবছি কেন? আমরা হার্ট ডিজিজ নিয়ে এত ভাবি না, এত ক্যান্সার নিয়েও এত লকডাউন করি না, ত্রাহিতাহি করি না, অথচ তাদের ডেথ গ্লোবালি বেশি পার ডে। ঘটনা হচ্ছে কোভিড-19 একটা ভাইরাস সংক্রমণ, এবং যে ভাইরাসটা প্রতিনিয়ত একজন মানুষ থেকে আর একজন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। সেই জন্যই আমাদের এই সচেতনতা, সেই জন্যই আমাদের এই তৎপরতা, এবং সেই জন্যই এই টোটাল লকডাউন আমরা যেটা দেখেছি, সেই জন্যই এত রেস্ট্রিকশন, সেই জন্যই এত সচেতনতা। রাইট, ঘটনা হচ্ছে যে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। তাহলে এই যে মহামারী, এটাকে তো মহামারীর রূপ নাম দেয়া হয়েছে। কেন মহামারী? না, দেখুন, সারা পৃথিবী আজকে এই ভাইরাস সংক্রমণে সংক্রমিত।
রাইট? শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই কম বেশি সংক্রমিত হচ্ছে, রাইট? মর্টালিটি রেট আমরা অনেক আগে ডিসকাস করেছি, যেখানে বয়স্কদের যাদের কোমরবিডিটিস আছে, অন্যান্য ডিজিজ কন্ডিশন আছে, তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি। এবং সেই জন্যে আমি বারবার আপনাদের বলছি যে আমাদের বাড়ির সিনিয়রদের কেয়ারের কথা। একটা রিসার্চ স্টাডির কথা উল্লেখ করি বাচ্চাদের নিয়ে, যেটা রিসেন্টলি জামা পেডিয়াটিক্স একটা জার্নাল, বড় জার্নালে প্রকাশিত হয়েছে। এই ফিলাডেলফিয়ার একটা সবচেয়ে বড় শিশু হসপিটাল আছে, আমি যেখানে থাকি, চপ ফিলাডেলফিয়া চিলড্রেন হসপিটাল। সেই চিলড্রেন হসপিটালে একটা রিসার্চ সংগঠিত হয়েছে শিশুদের রেট্রোস্পেক্টিভ ডেটা নিয়ে। 7টা বড় বড় হসপিটালের, শিশু হসপিটালের ডেটা কালেক্ট করে 1,35,000 শিশুদের ওপর সেই ডেটাটাকে সংগৃহীত করে তারা দেখেছে যে সেখানে প্রায় 5,000, অনলি 1,35,000-এর মধ্যে অনলি 5,000 শিশু কোভিড-19 সংক্রমিত হয়েছিল। তার মানে শিশুদের, আমরা আগেও বলেছি যে সংক্রামিত হলেও সেটা খুবই মাইল্ড হয়। এখানেও তারা রিপোর্ট প্রকাশিত করেছে যে যে সমস্ত শিশুরা সংক্রমিত হয়েছে তাদের সিমটমটা অনেকটা মাইল্ড, বেশিরভাগ ক্ষেত্রে মাইল্ড। তা বলে কি রিস্ক ফ্যাক্টর নেই, ডেথ নেই? আছে, সেগুলোও আছে, তবে সেগুলো খুবই কম। তো যাই হোক, তাহলে এই বর্তমান টাইমে আমরা ভ্যাকসিন ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে আছি, নতুন ড্রাগ ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে আছি, রাইট? অনেক ড্রাগ এমার্জেন্সি ইউজ অথরাইজেশন হিসাবে এসেছে, রিপারপাস ইউজ হিসাবে এসেছে। এমন কোনো ড্রাগ রিপোর্টেড হয়নি যেগুলো খুবই এফেক্টিভ। যে সমস্ত ড্রাগ এসেছে সেগুলো খুব একটা যে কাজ করেছে এরকম কোনো রিপোর্ট নেই। কি হাইড্রোক্সিক্লোরোকুইন বলুন বা অন্যান্য আরও অন্য কিছু বলুন বা প্লাজমা থেরাপি বলুন, এগুলো সব ফেল্ড। প্রচেষ্টা হয়েছে, চেষ্টা করা হয়েছে। তাহলে এখন আমরা ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছি। গ্লোবালি প্রায় 200 ভ্যাকসিন ক্যান্ডিডেট, তার ওপরও হতে পারে, আইদার প্রিক্লিনিক্যাল স্টেজে আছে অথবা ক্লিনিক্যাল স্টেজে আছে। তার মধ্যে অনেক ট্রায়াল যেগুলো আমাদেরকে আশার আলো জাগিয়েছে, সেগুলো ফেজ 2, ফেজ 3-তেও আছে, রাইট? আমরা ভ্যাকসিন ক্যান্ডিডেট নিয়ে অনেক আলোচনা করেছি। আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি না, আমি একটা ওভারঅল সারাংশ নিয়ে আসছি এবং আপনাদের মধ্যে একটা সচেতনতার বার্তা দিতে চাইছি। সো থ্যাংক ইউ ফর জয়নিং। রীতা পাল, সুখী মিত্র, সঞ্জয় দাস, আপনারা এসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি যে বার্তাটা দিতে চাইছি যে ভারতে যে ট্রায়ালগুলো চলছে সেই ট্রায়ালগুলো কিন্তু ফেজ 2, ফেজ 3-তে আছে, রাইট? রিসেন্টলি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার তাদের সেন্টার ভিজিট করছেন। তো অবশ্যই এটা একটা ন্যাশনাল, জাতীয় তৎপরতা। উনি ভিজিট করছেন, এনকারেজ করছেন, একটা এইভাবে আমরা দেখতে পারি পজিটিভ সাইন। তো আমি যেটা বলতে চাই যে এর পাশাপাশি আমাদের সার্ভিলেন্স রেগুলেটরি সংস্থার, আমাদের ভারতের যে ড্রাগ কন্ট্রোল রেগুলেটরি সংস্থা আছে তার সার্ভিলেন্সটাও কিন্তু অনেক বাড়ানো উচিত। বিভিন্ন জায়গায় যে কটা ভ্যাকসিন আসছে সবাই কিন্তু এফেক্টিভ রিপোর্ট প্রকাশিত হচ্ছে। দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, রাইট? কিন্তু আমাদের সার্ভিলেন্সটাও কিন্তু খুব দরকার। আমি একজন সায়েন্টিস্ট হিসেবে বলছি যে আমাদের রেগুলেটরি সংস্থার সার্ভিলেন্স সেটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া উচিত। পৃথিবীর ইতিহাসে ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো বিরল। আপনারা যাই টাই করছেন সব কাজ করে যাচ্ছে, এ ধরনের ঘটনা কিন্তু বিরল। মেনে নিচ্ছি, ইয়েস, এভরিথিং ইজ এফেক্টিভ। আমাদের সার্ভিলেন্সটা খুব দরকার। উই নিড সার্ভিলেন্স। দরকার হলে স্যাম্পেল প্রিজার্ভেশন করে রাখা দরকার, পরে রেট্রোস্পেক্টিভ স্টাডি করে সেগুলোকে ভেরিফাইড করা দরকার। এটা কিন্তু দরকার। আমাদের যারা রেগুলেটরি সংস্থাতে আছেন নিশ্চয়ই তারা এটা ভাববেন, ভেবেছেন কিনা জানি না। তবে অনেক যে রিপোর্টটা এখন আছে
যে রিসেন্টলি আপনারা নিশ্চয়ই দেখছেন সিরাম ইনস্টিটিউটের যে সিও আদর পুনাওয়ালা হয়তো উইদিন 2 উইকস এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল হিসাবে অ্যাপ্লিকেশান করবেন, রাইট? তো তাদের ডেটা এখনও রিপোর্ট প্রকাশিত হয়নি ফেজ 3, তারা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল করবেন। এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল হলে একটা বড় অংশের মানুষ সেই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা নেবে এবং সেই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা কন্টিনিউ ট্রায়ালের মাধ্যমে ভবিষ্যতে আরও ডেটা জেনারেট করবে, রাইট? কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেগুলো তো পার্ট অফ প্রসেস। অফকোর্স এই মুহূর্তে দাঁড়িয়ে এমার্জেন্সি ইউজ এটাকেও আমাদেরকে আনতে হবে এবং তার জন্যই আমি বলতে চাইছি যে সুপার সার্ভিলেন্স দরকার, আমাদের রেগুলেটরি সংস্থার আরও অ্যাক্টিভনেস দরকার, সার্ভিলেন্সটা খুব দরকার। যে সমস্ত কোম্পানিরা আজকে ফেজ 2 ফেজ 3 ট্রায়াল করছে তাদের সার্ভিলেন্স প্রচণ্ডভাবে দরকার। দেখুন, ভ্যাকসিন যদি কাজ করে, দ্যাটস এ গ্রেট, রাইট? উই আর লুকিং ফর ইট। কিন্তু যদি সার্ভিলেন্সটা হয়, প্রপার সার্ভিলেন্সটা যদি আমাদের আরও এনরিচ করা যায়, তাহলে আমি এটুকুনি বলতে পারি যে আমাদের রিস্ক ফ্যাক্টর বহু গুণ কমে যাবে আগামী দিনে। তাই একজন সচেতন মানুষ হিসাবে আমি সবসময় বলতে চাই যে আমাদের ড্রাগ ডেভেলপমেন্ট যে কোনো ফেজে সার্ভিলেন্স খুব ইম্পর্টেন্ট এবং সার্ভিলেন্সটা খুব দরকার। তো যাই হোক, আমি ড্রাগ রেগুলেটরি সংস্থাদের কাছে রিকোয়েস্ট করছি যে সার্ভিলেন্সটাকে আরও অনেক গুণ বাড়ানো হোক। কারণ ভ্যাকসিন, উই আর লুকিং ফর ভ্যাকসিন, উই নিড ভ্যাকসিন, উই নিড সার্ভিলেন্স টু। কারণ অনেক কিছু আন্ডার রিপোর্টেড হয় এবং এটা সত্যি। ভারতের মতো দেশে যেখানে প্রিক্লিনিক্যাল রিসার্চ হাজার হাজার পেপার পাবলিশ হয়, অর্ধেক পেপার ভুয়ো পাবলিশ হয়, যার কোনো ডেটা নয়, যেগুলো টুকে। তাই আমাদের সার্ভিলেন্স দরকার। আমি সন্দেহ প্রকাশ করছি না। আই এম এনশিওরিং মোর সেফটি, I am advocating for more safety. We need confirmation for more safety. We need vaccine. Yes, we are looking for it. Right? তো যাই হোক, আগামী দিনে এই সার্ভিলেন্সটা আরও বাড়বে এই আশাটাই করি। আর এর পাশাপাশি যে জিনিসটা সাধারণ মানুষকে মেনে চলতে হবে, আমি মেনে নিলাম এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল হিসাবে আগামী দিনে সিরাম ইনস্টিটিউট এলো, ভ্যাকসিন ক্যান্ডিডেট নিয়ে এলো, জাইরাস ক্যাডিলা, জাইকভডু নিয়ে এলো, ভারত বায়োটেক কোভ্যাক্সিন নিয়ে এলো ভ্যাকসিন ক্যান্ডিডেট, এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল হিসাবে নিয়ে এলো এবং আমাদের ইমিউনাইজেশনস প্রোগ্রাম স্টেপ ওয়াইজ, প্রায়োরিটি ওয়াইজ স্টার্ট হলো। তাহলে এখানে অনেক লজিস্টিক ব্যাপার আছে। যদিও ভারতের কিন্তু স্কিল রয়েছে, বিশাল স্কিল রয়েছে যে নেশন ওয়াইজ এত পপুলেশন নিয়েও এই ইমিউনাইজেশনস প্রোগ্রামকে কন্ডাক্ট করা, আমাদের শিশু থেকে শুরু করে কয়েক বছর যে প্রথম দিকে যে ভ্যাকসিনেশনটা আমাদের হয়, সেটা কিন্তু আমাদের একটা বিশাল একটা নেটওয়ার্ক এবং বিশাল মেশিনারিজ আমাদের এক্সিস্ট করে। তাহলে এই অ্যাডাল্টদের, সারা ভারতবর্ষের অ্যাডাল্টদের ইনক্লুড করে, হোল পপুলেশনকে ইনক্লুড করে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার এবং সেটা কিন্তু কখনো আমরা করিনি, আমাদের কোনো দেশ করেনি। হোল পপুলেশনস ফর ভ্যাকসিন ইন এ সেম টাইম। সো তাই আমাদের এই নেটওয়ার্ক, আমাদের এই ব্লক চেন আরও ইমপ্রুভ করতে হবে। প্রিজার্ভেশন, আজকে যে সমস্ত ভ্যাকসিনগুলো আরও ট্রায়াল হচ্ছে, যেমন আমাদের দেশে ফাইজারের ভ্যাকসিন গেছে, রাশিয়ার স্পুতনিক ভি ভ্যাকসিন গেছে, এগুলো তো ট্রায়াল হচ্ছে, অনেক ভ্যাকসিন ট্রায়ালে চলছে। সো অনেক ক্ষেত্রে টেম্পারেচার একটা মেজর ফ্যাক্টর, প্রিজার্ভ করে রাখা টেম্পারেচার। তাহলে কুলিং একটা নেটওয়ার্ক, সেটাও দরকার। যেমন অ্যাস্ট্রাজেনেকার যেটা সেরাম ইনস্টিটিউট নিয়ে আসছে, এদেরও একটু টেম্পারেচারটা রাখতে হবে, কুলিং টেম্পারেচার রাখতে হবে, রাইট? তো ফাইজারের যেমন আছে -70, মডার্নার -20, আবার এদিকে
অ্যাস্ট্রাজেনেকা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে ডিফারেন্স আছে, বিভিন্ন কুল নেটওয়ার্ক দরকার, কুলিং সিস্টেম দরকার, প্রিজার্ভেশন করার দরকার। আমাদের যে সমস্ত রিমোট এরিয়ায় যে হেলথ সেক্টরগুলো রয়েছে, যেখানে ইমিউনাইজেশনসগুলো হয়, সেগুলো লজিস্টিক্যালি নিয়ে যাওয়া, তার ভ্যান, তার গাড়ি, সেগুলো কতটা কুলিং সিস্টেম উপযুক্ত, সেগুলোকেও এনশিওর করতে হবে এই সময়। কারণ যখন আমাদের ইমিউনাইজেশন স্টার্ট হবে, ধরুন আমি যেটা বললাম যে আমাদের এমার্জেন্সি ইউজ হিসেবে অ্যাপ্রুভাল এলো, তখন তো স্টার্ট হবে কিছু না কিছুভাবে, সেগুলোকে ডিস্ট্রিবিউট করা দরকার, সেগুলোকে প্রিজার্ভেশন করা দরকার। তাহলে সেই ধরনের ভ্যান, কার্গো যারা বয়ে নিয়ে যাবে এই জায়গা থেকে ও জায়গায়, সেইগুলোও কিন্তু এখন থেকে আমাদের যারা মেশিনারিজ যারা, তাদেরকেও কিন্তু ইমপ্রুভ করতে হবে। তো ইটস এ ভিশনারিজ আইডিয়াস জেনে হাউ আমরা একটা এই সিচুয়েশনকে ট্যাকেল করব। তাহলে আমরা অনেকেই ভাবছি রাইট নাও যে কালকেই আমরা ভ্যাকসিন পেয়ে যাব। এ বলছে 100 মিলিয়ন মার্চের মধ্যে হয়ে যাবে, ও বলছে 200 মিলিয়ন মার্চের মধ্যে হয়ে যাবে, সে বলছে 50 মিলিয়ন প্রতি মাসে আমি দেব। খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু ঘটনা হচ্ছে এই যে মাস ভ্যাকসিনেশন, যেটা প্রত্যেকের হিস্ট্রি আছে যে দে আর ভেরি এফিসিয়েন্ট, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি ধরে নিলাম এভরিবডি ইজ ভেরি এফিসিয়েন্ট, কারণ এই যে প্রতি মাসে আমি এত দেব, এরকম কিন্তু আগে কোনো দিন হয়নি। তাই সেখানে কোয়ালিটি ম্যাটার্স, রাইট? সেই জন্যই কিন্তু আমি সার্ভিলেন্সের কথা বলছি। আমার বলার পেছনে কারণ আছে, সায়েন্টিফিক তথ্য আছে। কোয়ালিটিকে এনশিওর করার জন্য আমাদের সার্ভিলেন্স কিন্তু আনতেই হবে, এবং সেই সার্ভিলেন্স শুধু সার্ভিলেন্স করলেই হবে না। এমার্জেন্সি ইউজ হিসেবে অ্যাপ্রুভাল এলো, আমি ভ্যাকসিন দিয়ে দিলাম, সেই ভ্যাকসিনগুলোকে ট্র্যাকিং করতে হবে। আজকে 10,000 ভলেন্টিয়ারকে প্রিক্লিনিক্যাল ট্রায়ালে দেওয়া হচ্ছে, কালকে মিলিয়ন মানুষকে যখন দেওয়া হবে, সেই ভ্যাকসিনগুলো কাজ করছে, এফেক্টিভ কাজ করছে, তারা সংক্রামিত হচ্ছে না, তারা হসপিটালাইজ হলেও সেগুলো খুব মাইল্ড হচ্ছে, সিভিয়ারিটি হচ্ছেই না। এগুলো কিন্তু ভবিষ্যতে কিন্তু বিচার বিবেচনার বিষয়, এবং সেগুলো কিন্তু ট্র্যাক করা দরকার। তাই আমার মনে হয় এই ধরনের সুদূর প্রসারী চিন্তা ভাবনা আমাদের যারা কর্তা ব্যক্তি, আমাদের যারা ডিসিশন মেকার, আমাদের যারা রেগুলেটরি সংস্থায় আছেন, আমাদের যারা পলিসি সৃষ্টি করেন, আমরা যারা পলিসি নিয়ে কথা বলেন, তাদেরকেও এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যে আমি 5 মিলিয়ন মানুষকে দিয়ে দিলাম ভ্যাকসিন সামনের বছর, মার্চে দিলাম, এপ্রিল দিলাম, তার কি এফেক্ট হলো সেটাকেও কিন্তু ট্র্যাক করতে হবে। কারণ এটা কিন্তু একদিনে এই প্যান্ডামিকটাকে বা কয়েক মাসে এই প্যান্ডামিকটাকে কিন্তু আমরা ওভারকাম করতে পারছি না, পারিনি এবং পারবও না। তাই সামনের বছরটা আরও মোর চ্যালেঞ্জিং। সামনের বছরটা কেন চ্যালেঞ্জিং? আমি যে গ্লোবাল রেসপেক্টে যে ইনফেকশনটা দেখিয়েছি, যে আমি বলেছি যে 200কে গ্লোবাল রেসপেক্টে 2 লাখ প্রতিদিন ইনফেকশন, নতুন ইনফেক্টেড যারা রিপোর্টেড টেস্ট করার পরে হতো, এখন সেটা 6 লাখ। তাহলে এই যে বাড়তি থাকছে, এটা কিন্তু কার্ভটা কিন্তু কমছে না, এটা আরও বাড়তে থাকবে, রাইট? তাহলে চ্যালেঞ্জটা মোর, সেই চ্যালেঞ্জটাকে আমাদের ওভারকাম করতে গেলে উই নিড এ লট অফ স্ট্র্যাটেজিক প্ল্যান। শুধু স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো আমি ভ্যাকসিন ক্যান্ডিডেট এমার্জেন্সি ইউজ হিসেবে অ্যাপ্রুভাল হয়ে গেলাম আর আমি স্যাটিসফাইড রয়ে গেলাম, এভরিথিং ইজ ওকে, নো, উই হ্যাভ টু ট্র্যাক যে আমি 100 জনকে দিয়েছি, 500 জনকে দিয়েছি, 5,000 দিয়েছি, 5 লক্ষ মানুষকে দিয়েছি। ভ্যাকসিন দেওয়ার ফলে তারা কি ইনফেক্টেড হচ্ছে না, হলেও সেগুলো মাইল্ড হচ্ছে, তারা কি হসপিটালাইজড হচ্ছে না? সেই ট্র্যাক সিস্টেম কিন্তু আমাদের যখনই ভ্যাকসিন দেওয়া হবে, সেই ট্র্যাকিং কিছু সিস্টেম করতে হবে। এবং এখন তো অনলাইন বা কোনো অ্যাপের মাধ্যমে এগুলো করা খুবই ইজি, আমার মনে হয় সেটাও তারা ভাববে, রাইট? তো তাই আজকে আমি একটা ওভারঅল যে আলোচনাটা নিয়ে এলাম, যে এটা হচ্ছে রিয়েল সিনারিও। এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে উই নিড টাইম, লজিস্টিক্যালি টাইম, উই নিড কোয়ালিটির জন্য টাইম, এবং আমাদের এই ডিস্ট্রিবিউশন প্রায়োরিটি ওয়াইজ প্রত্যেক মানুষের পাওয়া, সেটাও কিন্তু একটা টাইমের রেসপেক্টে আসবে। তাই আমরা আত্মতুষ্টিতে এখনই চলে যাব না, এখনই কিন্তু এই প্যান্ডামিকটাকে ওভার হয়ে গেছে ভাববো না, আমাদের সব করতে হবে।
আমরা করছি, আমাদের ইউএসএ রাইট নাও অ্যালার্ম এসছে যে হসপিটাল ইজ গেটিং রিচিং টু ফুল। এই যে হসপিটাল রিচিং টু ফুল এর কথাটার মানে কি, আপনারা কি বোঝেন? ইনফেকশন যত বেড়ে যাচ্ছে, এই যে 1% 2% মানুষ আছে না যাদেরকে হসপিটালাইজড হতে হয়, তাহলে যত ইনফেকশন বেড়ে যাবে 1% 2% মানুষটা তো 0% নয়, 1% 2%, সেটাই আমার হসপিটালের রিচিং ক্যাপাসিটিকে ম্যাক্সিমাম করে দেবে, রাইট? সেখানেই ডেঞ্জার। তাই আমাদের এই ইনফেকশনটাকেও কিন্তু কমানোর জন্য প্রত্যেক মানুষকে সমাজের প্রত্যেক স্তরে সচেতনতার সঙ্গে, রেসপন্সিবিলিটির সঙ্গে, স্বাস্থ্যবিধি মেনে আমাদের কিন্তু প্রত্যেক দিন চলতে হবে। উই হ্যাভ টু মেক শিওর ফার্স্ট ইউ, ইউর ফ্যামিলি, দেন সোসাইটি। আমরা যদি এটা করতে পারি তাহলে হয়তো কালেকটিভলি উইথ ভ্যাকসিন যখন আসছে, ভ্যাকসিন নিয়ে, তারপর আমাদের নিজস্ব সচেতনতা নিয়ে আমরা কিন্তু এই টাইমটা পেয়ে যাব, এবং একটা 2-3 বছর উইন্ডো তো লাগবে একটা আমাদের মতো ভারতবর্ষ টোটাল ভ্যাকসিনেশন পেতে। ধরুন ভ্যাকসিন কাজ করলো, ভ্যাকসিন তো কাজ করে, এরকম নয় তো ভ্যাকসিন কাজ করে না, রাইট? আমাদের বহু ভ্যাকসিন বহু ডিজিজ, ইনফেকশন ডিজিজকেই আমাদেরকে নির্মূল করেছে, রাইট? তাহলে ভ্যাকসিন কাজ করছে আমরা যদি ধরি, তাহলে সেই ভ্যাকসিনটা 130 কোটি মানুষের কাছে পৌঁছাতে সেই টাইমটাও তো আমাদের দিতে হবে। তাহলে সেই টাইমের মধ্যেও তো আমাদের সচেতনতার প্রয়োজন। তাই আমি 1 বছর বলছি না, আমি কোনো বিভিন্ন কোম্পানি বলে আমি কাল মার্চের মধ্যে এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়ে আমরা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করলেই যেন পেয়ে গেল, রাইট? ডেটা উইল বি ইভ্যালুয়েটেড, রাইট? তাহলে আগে ডেটা ইভ্যালুয়েটেড হোক, ডেটাগুলো পাবলিকস হোক, সাধারণ মানুষ জানুক, রাইট? সাইড এফেক্টগুলো আসুক। সো তারপর রেগুলেটরি যখন অ্যাপ্রুভাল দেবে তখন তো স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা আগে থেকে যদি আমরা ভ্যাকসিন এসে গেছে ভেবে নিয়ে, রাইট না, আমাদের কাছে কিন্তু এখন ভ্যাকসিন নেই, আমি এটা আপনাদের বলতে চাই। ভ্যাকসিন ট্রায়াল ইজ অনগোয়িং, উই হ্যাভ সাম গুড পজিটিভ ইন্ডিকেশন অ্যান্ড দ্যাটস এ রিয়েল গুড ডেভেলপমেন্ট, আমি এই অবধি দেখতে পারি। কিন্তু যতক্ষণ না সেটা রেগুলেটরি সংস্থা সেটাকে ইভালুয়েট করছে, ইভালুয়েট করে সেটাকে অ্যাপ্রুভাল দিচ্ছে, ততক্ষণ কিন্তু সবটাই হাইপ, রাইট? তাহলে আমাদের যতক্ষণ না সেই রিপোর্টটা আসছে ততক্ষণ অবধি আমাদের ওয়েট করতে হবে, এবং তার জন্য আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই জিনিসটাই কিন্তু আজকে সাধারণ মানুষ ভুলে গেছে। সাধারণ মানুষ ভাবছে আমার তো হয়নি, আমি তো সব করছি, আমার হয়নি। দ্যাট ইজ টোটালি রং। এই যে 1% মানুষ, আমি ধরে নিলাম 2% বলছি না, আমি 1% বলছি, এইভাবে যদি ইনফেকশন রেটটা যদি বাড়তে থাকে তাহলে আবার কিন্তু দেশের সমস্ত হসপিটাল ম্যাক্সিমাম ক্যাপাসিটির দিকে এগিয়ে যাবে। ম্যাক্সিমাম ক্যাপাসিটি, দেখুন শুধু তো কোভিড এই ডিজিজটা নিয়ে হসপিটাল নয়, আরও মানুষের বহু ডিজিজ আছে, সেগুলো তো আমাদের চরম এফেক্টেড হচ্ছে, সেদিক দিয়ে কোনো ডাউট নেই। হ্যারাসমেন্ট হচ্ছে, ক্যান্সার রোগীদের সঠিক সময় যেতে পারছে না, বারবার কোভিড-19 টেস্ট হচ্ছে, সাধারণ সর্দি কাশি হলেও কোভিড-19 টেস্ট হচ্ছে, রাইট? তো আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা একটা তো আতঙ্কের মধ্যে আছে, যে সমস্ত যারা স্বাস্থ্যকর্মী তারাও আতঙ্কের মধ্যে আছে, রাইট? বহু ডাক্তারও মারা গেছে, এরকম নয় যে কোনো ডাক্তার মারা যায়নি, ডাক্তারের ফ্যামিলি মেম্বার মারা গেছে। তো এগুলো তো অনগোয়িং, এগুলো তো ঘটেছে। তার ফলে রাইট নাও আমাদের প্রত্যেককে কিন্তু দায়িত্বশীল হতে হবে যে ইনফেকশনটাকে আমাদের আটকাতে হবে, এবং সেই দায়িত্বশীলতাই কিন্তু আমাদের প্রত্যেকের দরকার। এবং আপনারা যারা নিউক্লিয়ার হেলথ ফলো করেন তাদেরকে আমি বারবার বলেছি এখানে ভয়ের কিছু নেই, ভয় কেন করব? উই হ্যাভ টু সার্ভাইভ। আমরা পৃথিবীর সর্ববৃহৎ বুদ্ধিমান জীব এবং শক্তিশালী জীব। আমরা ভাইরাসকে জয় করেছি, ব্যাকটেরিয়াকে জয় করেছি, বহু টিকা বার করেছি, বহু মেডিসিন বার করেছি, রাইট? আমরা করোনা ভাইরাসকেও জয় করব, জয় করছি। হ্যাঁ, আমাদের অনেককে হারাতে হচ্ছে, তাহলে সেই হারাতে যাতে কম হয় তার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব, রাইট? ইনফেকশন যত কম হবে তত আমরা হারাবো কম। আমি বলতে চাইছি যে মর্টালিটি রেট যেটা 1% দেখাচ্ছে বা 1.5% দেখাচ্ছে, বিভিন্ন ভাবে ক্যালকুলেশন করে টোটালের ওপর যারা মারা যাচ্ছে এই রেট দেখাচ্ছে, রাইট? তাদেরকেও তো আমরা হারাতে কম পারি। আমাদের এই মর্টালিটি রেটটাকে যদি আমরা 0.5-এ কমিয়ে আনতে পারি, কি করে কমিয়ে আনবো? যদি ইনফেকশন কমাতে পারি।
ইনফেকশন যদি বাড়ে, মর্টালিটি রেট কিন্তু বাড়বেই, রাইট? কি যেন বাড়বে? এই সহজ তথ্যটা কিন্তু আমরা বহুবার আগে আলোচনা করেছি, যে ধরুন কেন বাড়ছে। 1% করে ভাবুন না, 100 জনে 1% কে হসপিটালাইজ হচ্ছে, সেখানে যদি 1% যারা হসপিটালাইজ হলো তাদের ক্ষেত্রে ধরুন 1% মারা গেল, সেটা তো কাউন্ট হবে। তাই আমরা যত ইনফেকশন বাড়বে কিন্তু আমাদের সব দিক দিয়ে বাড়বে, ক্ষতি বাড়বে। তাই আমাদের সেই রেসপন্সিবিলিটিটা বুঝতে হবে, এবং সেইটাই কিন্তু আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে অ্যাক্টিংটাকে আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে করতে হবে। এখন আপনাদের হাতেই সব, মানে প্রত্যেকটা, আপনাদের বলতে সাধারণ মানুষের কাছেই সব, আমাদের হাতেই সব। আমাদেরকেই কিন্তু এই ইনফেকশন রোধের প্রচেষ্টাটা, যে প্রচেষ্টা, সাধারণ প্রচেষ্টা যেটা আমরা সবসময় করতে পারি, সেটা কিন্তু স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে। মাস্ক ভেরি এফেক্টিভ, ডিস্টেন্স মেনটেন ভেরি এফেক্টিভ, এগুলো প্রমাণিত হয়েছে। আবার হ্যান্ড ওয়াশিং ভেরি এফেক্টিভ, যেগুলো আমরা করতে পারি সেগুলো তো আমরা করব। এর সাথে সাথে আমরা আমাদের বাড়ির যাদের সিনিয়র বয়স্ক তাদেরকেও সাবধানে আলাদা করে রাখার চেষ্টা করব। আর যে বাইরে বেরোতে হয় আমাদের কর্ম করতে যাকে, সেও একটু সেপারেট থাকার, আইসোলেশন থাকার, সেলফ আইসোলেশন থাকার চেষ্টা করবে, যাতে করে বাড়ির অন্যান্য পরিবারের সদস্যদের মধ্যে সংক্রামিত যদি না হয়। কারণ অনেক সময় আমরা ক্যারিয়ার হই, অ্যাসিমটোমেটিক যে সিমটম 85% পিপুলদের ক্ষেত্রে থাকে বা মাইল্ড, আমরা তো বুঝি না, তো সেগুলো তো ক্যারিয়ার, তো সেগুলো তো ছড়ায়। সো তার ফলে আমাদের কিন্তু এগুলো অ্যাডিশনাল নিজস্ব ম্যাচুরিটি, মানে আমি আপনাদের একটা কথা বারবার বলতাম যে আমরা এই যে তথ্যগুলো শেয়ার করি আপনাদেরকে, এর মাধ্যমে আমি দেখতে চাই আপনারা নিজ নিজ ক্ষেত্রে, নিজ নিজ পরিবারের ক্ষেত্রে ডিসিশন মেকিংটা ঠিক করছেন। তাহলে আপনার কোনো ধরনের কোনো ক্রাইসিস হলো, আপনি ডিসিশনটা ঠিক করলেন, কি করলেন না, সেই ডিসিশনটা ঠিক করলেন, তাহলেই কিন্তু আই এম রিয়েলি মানে হ্যাপি, এবং আমি খুব সাকসেসফুল। মানে আমি যে আপনাদের পাশে আজকে নতুন প্রচেষ্টা শুরু করেছি, সেই প্রচেষ্টাটাও আমার সফল হবে। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। তো আমি কিন্তু কোনো ফিয়ার মঙ্গারি, মানে ভয় সৃষ্টি করার জন্য এই কথাগুলো কোনোদিন বলি না। আমি যেটা আপনাদের মধ্যে বোঝাতে চাই যে এই প্যান্ডামিক টাইমে আমাদেরকে ভয় পেলে হবে না, কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি ভুললে চলবে না। আবার রিয়েল এভিডেন্স ফ্যাক্ট যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোকে উপেক্ষা করলে চলবে না। এই যে আমি আপনাদের কাছে সায়েন্টিফিক তথ্যগুলো নিয়ে আসি, সেই তথ্যগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমাদের অনেক ইনফরমেশান আসে, যে ইনফরমেশানগুলো আমাদেরকে আগামী দিনে সমৃদ্ধ করে। আজকে যে ইনফরমেশানটা, একটা সায়েন্টিফিক ইনফরমেশান নিয়ে এসেছিলাম, দেখেছেন যে ছোট ছোট ছেলে মেয়েদের সংক্রমণের কথা। তো ছোট ছোট ছেলে মেয়েদের একটা 1,35,000 ছেলে মেয়েদের একটা স্টাডি করে দেখা গেছে অনলি 5,000 তাদের মধ্যে সংক্রমিত হয়েছিল, এবং সেখানে খুব কম সংখ্যক শিশু সিভিয়ারলি এফেক্টেড হয়েছিল। তো কিন্তু শিশুদের ক্ষেত্রে কিন্তু মাইল্ড সিমটম জেনারেট হওয়ার সম্ভাবনা বেশি। দ্যাটস এ গ্রেট, রাইট? এই যে রিপোর্ট, কিন্তু তাই বলে কি আমরা ছেলেদেরকে উইদাউট মার্কসে, মানে 2 বছরের ওপরের কথা বলছি, 2 বছরের নিচে সাধারণত মার্কস যাদের প্রবলেম আছে পড়তে অনেক সময় হয় না বা সমস্যা হয়, সেটা আমি আগে একদিন আলোচনা করেছিলাম। তো এই যে আমি টোটাল দেখবেন একটার সাথে একটা রিলেটেড আছে, আমার 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 ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে আপনাদের পাশে থেকে গাইড করতে চাই। তো এই যে বাচ্চাদের, তাদেরকে আমরা সামনাসামনি তাদেরকে ওপেন করে দেবো, তাদেরকে সাবধানে রাখবো, তাদের মেন্টাল কেয়ার, বাড়িতে বসে কেয়ার নেবো, তাদেরকে যতটা পারবো কম ক্রাউডে যাবে বা খেলবে, বাইরে বেরোবে, রাইট? যতটা পারবো আমরা ইন্ডিভিজুয়ালি ম্যানেজমেন্ট করবো, যাতে এই টাইমটা, জাস্ট টাইম কিন্তু যাবে। আজকে আমরা অনেকটা ভালো টাইমে আছি আগের থেকে, প্রথম যখন এসেছিল। আজ দেখুন অনেক ভ্যাকসিন ট্রায়াল গুড জায়গায় দাঁড়িয়ে আছে, বহু ফেজ 3-তে রয়েছে, অনেক পজিটিভ রেজাল্ট এসেছে, রাইট? আমরা তো একটা ট্রায়াল, একটা ভ্যাকসিনের দিকে পেতে চলেছি আগামী দিনে, রাইট? এখন স্বাস্থ্য যে সমস্ত হেলথ সেন্টার বলুন, হসপিটাল বলুন, স্ট্যান্ডার্ড কেয়ার অনেক ইমপ্রুভ হয়েছে, যেটা প্রথম দিকে সবাই তো কাঁপছিল, মানে ডাক্তাররাও জানে না তারা কি ট্রিটমেন্ট করবে, ভয়ে। কিন্তু রাইট নাও তারা অনেক স্মার্ট, তারা অনেক, মানে আমি একজন ডাক্তারের সাথে কথাও বলেছি, রাইট? স্ট্যান্ডার্ড কেয়ারটার উপর তারা বেশি এখন জোর দেয়। ওই এমার্জেন্সি ইউজ হিসাবে কেউ চাপিয়ে দিল সেটাতেও জোর দেয় না, কারণ এমার্জেন্সি ইউজ হিসাবে যে সমস্ত আসে সেগুলো তো প্রপার স্টাডি হয়ে আসে না, সেগুলো বিভিন্ন ইনফ্লুয়েন্সে আসে অনেক সময়। তো ডাক্তাররা কিন্তু খুব ভালো ম্যানেজমেন্ট করছে রাইট নাও। এই যে স্ট্যান্ডার্ড কেয়ারটা বিভিন্ন ইন্ডিকেশন ওয়াইজ, বিভিন্ন সিমটম ওয়াইজ তারা যে প্রোটেকশনটা পেশেন্টদের দিচ্ছে, এটা একটা বিশাল পাওয়া।
তো এই যে এক্সপিরিয়েন্স, এই যে সময়টা পেয়ে গেছে, সেই সময়টার ফলে রাইট নাও আমরা একটা ভালো স্ট্যান্ডার্ড কেয়ার, ডাক্তারদেরও অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই কোভিড-19 হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে, রাইট? তো সেক্ষেত্রেও আমরা এগিয়ে গেছি, তাহলে আমরা এগোচ্ছি, আমরা কন্ট্রোল করার দিকে, আমাদের এই মহামারীটাকে মানে গ্রিপের মধ্যে নিতে আমরা কিন্তু এগোচ্ছি এবং আমরা এগিয়ে চলেছি ভালোর দিকে। তাই আমরা ভয় পাবো না, আমরা প্রিভেন্টিভ মেজার নেব, আমরা সাবধানতা বজায় করব এবং কি করব, গুড ইনফরমেশান শেয়ার করব। আমি দেখবেন অনেক গুড ইনফরমেশান আপনাদের দিই, প্লিজ শেয়ার করবেন। আমি এই কারণে জোর দিয়ে বলছি, উই নিড দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। আমাদের সোসাইটিতে এই ধরনের অ্যাক্টিভিটি সাধারণ মানুষ কেউ করে না। দে ডোন্ট কেয়ার ইচ আদার। বহু সায়েন্টিস্ট মানুষ আছে, বহু বড় বড় ডাক্তার আছে, তারা অনেক কিছু অ্যাওয়ারনেস নিয়ে আসতে পারে সোশ্যাল মিডিয়ায়, খুব কম জন করে, আনতেই পারে, আমি অ্যাকসেপ্ট করবো, মানে তারা আনুন, যত মানুষ চেষ্টা করবে তত এই অ্যাওয়ারনেসটা বাড়বে। আমি আজকে আপনাদের মাধ্যমে কিছু জনকে অ্যাওয়ার করতে পারছি, তারাও যদি করতো তাহলে আরও মানুষ অ্যাওয়ার হতো, তাহলে এই কালেকটিভ অ্যাপ্রোচটা অনেকটা বাড়তো। কজন করে? আমার বহু নেটওয়ার্ক আছে সায়েন্টিস্ট মহলে, ডাক্তার মহলে, আমার ফেসবুকে বহু ফ্রেন্ড আছে, কজন করে? কেউ করে না। আমি করছি বলে সাবাসি নিচ্ছি না, আমি ক্রিটিসিজম করছি। উই নিড টু ডু দিস। যারা বিজ্ঞান চর্চা করে তাদের এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে মানুষের মধ্যে নিয়ে আসা উচিত, তাতে করে মানুষ আরও বেশি সচেতন হবে, কিন্তু কেউ করে না। তো যাই হোক, আমি আমার দায়িত্বটুকু করছি, এটা কোনো বলতে পারি যে আমি সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমার যেটুকুনি রিটার্ন অ্যাজ এ ক্যাপাসিটি, অ্যাজ পার মাই ক্যাপাসিটি। আমার প্রোডাকশান হাউস নেই, আমার 10টা অ্যাঙ্কার নেই, আমার 10টা রাইটার নেই, আমার যেটুকুনি আছে মিনিমাম দিয়ে আমি চেষ্টা করছি, এটুকুনি বলতে পারি। এবং আমি আপনাদের পাশে থাকতে চাই এবং থাকছি। এবং যদি আপনারা আমার দ্বারা কোনো রকম মোটিভেটেড হন, উপকৃত হন, কোনো গুড ইনফরমেশান পান, সেটাই আমার বড় পাওয়া। তাই প্লিজ আপনারা শেয়ার করবেন, আপনাদের মতামত দেবেন, রিভিউ বটন আছে, রিভিউ দেবেন। আর এরকমভাবেই আমি আসবো। আপনারা অনেকে এসেছেন আজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জাস্ট দেখছি সঞ্জয় দাস, আমরা পশ্চিমবঙ্গের মানুষেরা ঠিক কবে নাগাদ ভ্যাকসিন পাবো, যদি টেন্টেটিভ সময়টা বলে দেন স্যার। এতক্ষণ এই আলোচনাটাই কিন্তু আমি করলাম, তাহলে আপনি কিন্তু ডিসিশনটা নিতে পারলেন না। কেন নিতে পারলেন না আমি ব্যাখ্যা করছি, আপনাকে ছোট করছি না। আমি বললাম যে বিভিন্ন কোম্পানি তারা বলছে মার্চে নিয়ে আসবো, কেউ বলছে এক্ষুনি এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল করব। তাহলে প্রথমেই যখন আসবে তারা যদি অ্যাপ্রুভাল পায়, ধরুন পেয়ে গেল, প্রথমে কাদেরকে দেবে? যারা ফ্রন্টলাইন কাজ করে। একটা পলিসি নির্ধারণ হবে কাদেরকে প্রথম দেওয়া হবে, বাড়ির এল্ডারদের দেওয়া হবে, যাদের কোমরবিডিটিস আছে তাদের দেওয়া হবে। এগুলো কিন্তু রেগুলেটরি সংস্থা বা যারা ডিসিশন মেকার, যারা পলিসি নির্ধারণ করে, তারা ঠিক করবে। তারপরে ডিস্ট্রিবিউশন, রাইট? তাহলে সাধারণ মানুষের কাছে পেতে কিন্তু আপনাদের দেরি আছে। যদি আমি সাধারণ মানুষ ভাবি আমি নিজেকে, আমি হসপিটালে কাজ করছি না, তাহলে আমি সাধারণ মানুষ, হসপিটালে যারা কাজ করে তারা আগে পাবে, রাইট? তাদের প্রোটেকশনটা আগে দরকার, তারাই তো হিউম্যান কেয়ার সাপোর্ট দিচ্ছে, তারাই তো আমাদের যোদ্ধা, তো তাদেরকে আগে দেওয়া হবে। যে কোনো পলিসি যখন নির্ধারণ হবে এগুলোকে কেয়ার করা হবে। তাহলে আমরা সাধারণ যদি মানুষ হই তাহলে আমাদের কিন্তু একটু পরে আসবে, এবং তাও ভাবুন আপনার লাইনটা কবে আসবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। কারণ 130 কোটি দেশে, যেখানে এখন যদি 18 বছরের বা 12 বছরের পর থেকে অ্যাডাল্টদের আপ টু অ্যাডাল্ট মানে বয়স্ক অবধি ভাবা যায়, তাও বাচ্চাদের কিন্তু কোনো ভ্যাকসিন ট্রায়াল এখনও স্টার্ট হয়নি। কারণ বয়স্কদের মানে অ্যাডাল্ট ফেজের ভ্যাকসিন ট্রায়ালের রিপোর্ট খুব ফলপ্রসূ হলে তবেই সেগুলো বাচ্চাদের কম বয়সী নিউবর্ন থেকে 12 বছর বয়স অবধি যখন ট্রায়াল হয়, আবার যে তাদের ক্ষেত্রে আবার নতুন করে কোনো তাদের ডোজিং আলাদা হয়, সেটাকে টেস্ট করা হয়, তারপর এফিকেসি টেস্ট হয়। সো তাদের ক্ষেত্রে কিন্তু এখনও ভ্যাকসিন ট্রায়াল স্টার্ট হয়নি কোনো জায়গায়। এগুলো হচ্ছে প্রোটোকল, মানে প্রথমে অ্যাডাল্টদের হয়, তারপর সেখানে খুব ভালো রিপোর্টেড হলো, তারপর কিন্তু শিশুদের হয়। তাহলে আমাদের দেখুন একটা সম্প্রদায় ভালো না, মানে আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখনও ভ্যাকসিনের কোনো গল্পই নেই। এটা কিন্তু আপনারা নিশ্চয়ই কোনোদিন ভাবেননি। তো সেটাও কিন্তু আমাদের আসতে টাইম লাগবে। এখন যারা ভালো ডেটা পাচ্ছে, ভালো কাজ যে তাদের ক্যান্ডিডেটরা কাজ করছে, তারা এবার বাচ্চাদের পপুলেশনটাকে এর ওপর আবার নতুন করে ট্রায়াল করবে, আবার নতুন রিপোর্ট আনবে, রাইট? ডোজিং ডিফারেন্ট হবে, ডোজিং সেট করা হবে। তো সেগুলো সবই আবার ক্লিনিক্যাল ট্রায়ালের পার্ট। এই অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের অ্যাডাল্ট ডোজই কিন্তু শিশুদের ওপর দেওয়া হবে না। সেই জন্য দেখবেন একটা বয়স থাকে
যে এই বয়স থেকে এই বয়স পর্যন্ত এই ভ্যাকসিনটা ট্রায়াল চলছে। এবার নিশ্চয়ই আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমি তো ভগবান নয় যে আপনাকে বলে দেবো ওই দিক থেকে আসবে। আপনাকে বুঝতে হবে এই যে ম্যাচুরিটিটা, যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমি সেই কোন জায়গায় দাঁড়িয়ে আছি সিচুয়েশনটা আপনাদেরকে ব্যাখ্যা করি, এবং সেইটা থেকে আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ অথেন্টিসিটি। আপনি একটা যদি নিউজ চ্যানেল পড়েন, আপনি এটাই বুঝবেন যে ভ্যাকসিন তো মার্চ থেকেই এসে যাচ্ছে, তার মানে আপনি মার্চ থেকেই পেয়ে যাচ্ছেন, এটা আপনার ব্রেনে ঢুকে গেল না। বুঝতে হবে আপনাকে, সেই জন্যই আমি এইভাবে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করি। দ্য রিয়েল লজিস্টিক সিনারিও আপনাকে বুঝতে হবে, রাইট? সুখী মিত্র, এই কোভিড-19 জন্যে দাদা আমরা কত প্রিয় মানুষকে হারিয়েছি। এক্স্যাক্টলি, যদিও এই ডেথ রেটটা খুব কম, এটা আনএক্সপেক্টেড। আমাদের ক্যান্সার থেকে বহু মানুষ মারা গেছে, হার্ট ডিজিজ থেকে বহু মানুষ মারা গেছে। আমার বাবাও হার্ট ডিজিজ থেকে মারা গেছে 2009 সালে। এটা তো অনগোয়িং, এটা তো আছে, বছরের পর বছর আছে, যুগ যুগ ধরে আছে। এই কোভিড-19 এই যে অ্যাডিশনাল ডেথটা, এটা তো নতুন এলো, এটা তো ছিল না, রাইট? তার ফলে অনেককে প্রিয় মানুষকে আমাদের হারাতে হয়েছে। তাই যত কম প্রিয় মানুষকে হারাবো, তার জন্য আমাদের যে প্রোটোকল, আমাদের যে স্বাস্থ্যবিধি, আমাদের যে মানে সকলের সমন্বয়ে একটা এফেক্টিভ একটা সচেতনতা গড়ে তোলা, এফেক্টিভ স্বাস্থ্যবিধি মেনে চলা, সেটাই আমরা চেষ্টা করব। এবং সের জন্যই কিন্তু আমরা আজকে চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি, আপনিও চেষ্টা করছেন। কেন চেষ্টা করছেন? আমি দেখেছি আপনি বহু পোস্ট শেয়ার করেন, এটাও কিন্তু আপনার চেষ্টা। এবং তাই আমাদের এই সচেতনতার এই যে যুদ্ধ, কেউ আমাদের লিমিটেড ক্যাপাসিটি অনুযায়ী আমরা সচেতনতার সৃষ্টি করার যে প্রয়াস করছি, আপনিও কিন্তু আমার সাথে চেষ্টা করছেন। আমি অ্যাপ্রিসিয়েট করছি আপনাদের, যারা প্রত্যেকটা পোস্ট, যারা মানে এই ধরনের অ্যাওয়ারনেসমূলক পোস্ট শেয়ার করে থাকেন। আমি রিয়েলি বলছি, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। বিশ্বনাথ দাস, থ্যাংক ইউ। অ্যাবাউট স্পুটনিক 5 ভ্যাকসিন, বিশ্বনাথ দা, আই থিঙ্ক স্পুটনিক 5 ভ্যাকসিন এখন কলকাতায় কয়েকটা জায়গায় ট্রায়াল শুরু করছে, এরকমই আমি শুনেছিলাম। তো এগুলো স্পুটনিক 5 ভ্যাকসিনটা তো রাশিয়া থেকে উৎপত্তি। তো ওরা এখন প্রথমে খুব কম মানুষের ওপর ট্রায়াল করে, আমাদের ভারতীয় ভলেন্টিয়ারদের ওপর ট্রায়াল করবে, তারপর সেটাকে অ্যানালাইসিস করবে, তারপর তারা বহু বেশি মানুষের, মানে ফেজ 3 যেগুলোকে বলা হয় ফেজ, তখন অনেক বহু মানুষের ওপর পারমিশন পাবে। তো ইনিশিয়ালি ওরা খুব ছোট ক্লিনিক্যাল ট্রায়াল অর্গানাইজ করছে, মানে ফেজ 1 বলতে পারেন বা ফেজ 1-2 বলতে পারেন। সেখানে খুব কম সংখ্যক মানুষের ওপর তাদের ট্রায়াল ক্যান্ডিডেট, মানে ভ্যাকসিন ট্রায়াল ক্যান্ডিডেট স্পুটনিক ভিকে দিয়ে মানে প্রয়োগ করে দেখা হবে যে সেটা কতটা এফেক্টিভ, কতটা সেফটি আমাদের পপুলেশনের ক্ষেত্রে। সুখী মিত্র, তার মানে আমরা মাস্ক পরেই থাকবো দাদা, আপনি কি বলেন? এক্স্যাক্টলি আপনারা যা কিছু করবেন বাইরে আউটসাইডে, মাস্ক পরা এটাকে সাধারণ নর্মসের মধ্যে ঢুকিয়ে নিন। আপনার সাবধানতা আপনার কাছে, সবসময় পড়বেন। বাইরে যখন যাচ্ছেন, লোকের সাথে মিশছেন, কাজ করতে যাচ্ছেন, সবসময় পড়বেন। যে মাস্ক পরেনি, সরে যাবেন সেখান থেকে, বলবেন মাস্ক পরতে, কারণ সে তার স্বাস্থ্যই করছে না, আপনাকেও ড্যামেজ করছে। আপনাকে অ্যাক্ট করতে হবে, ইউ হ্যাভ টু ওয়্যার দ্য মাস্ক, আপনাকে বলতে হবে। দেখুন, কিডনির সমস্যা রোগীদের ভ্যাকসিন কি সেফ? দেখুন, এগুলোকে বলে কোমরবিডিটিস, রাইট? মানে কোমরবিডিটিস বলতে অনেক এক্সিস্টিং অনেক ডিজিজ সাধারণ মানুষের থাকে, এবং সেইগুলি স্ট্র্যাটিফিকেশনে করা হয় যখন ভ্যাকসিন ডেভেলপমেন্ট করা হয়। তখনও কিন্তু বিভিন্ন মানুষের এই যে এক একটা সম্প্রদায়, যাদের কিডনি ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপারটেনশন আছে, এগুলো কিন্তু এক একটা স্ট্র্যাটিফিকেশনে থাকে, পার্টে থাকে। তো সেগুলো কিন্তু যখন ভ্যাকসিন আসে, তখন কিন্তু তার মধ্যে লেখা থাকে যে হ্যাঁ, এগুলো টেস্ট করা হয়েছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে টেস্ট করা হয়েছে। সো আপনাকে তার জন্য অপেক্ষা করতে হবে। যখন প্রপারলি গাইডেন্স হয়ে যখন একটা ভ্যাকসিন রিলিজ হয়ে আসবে, মানে অ্যাপ্রুভাল নিয়ে আসবে, তখন কিন্তু সেখানে কাদেরকে দেওয়া হবে না, কারা পাবে, সেগুলো কিন্তু সমস্ত কিছু লেখা থাকে তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকলে। অতএব ডোন্ট নিড টু ওরি অ্যাবাউট ইট। যাই হোক, অনেক কথা বললাম, অনেকক্ষণ ধরে কথা বললাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার এরকম করেই বিভিন্ন ধরনের সচেতনতা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব কোনো এক মুহূর্তে, কোনো এক সময়ে।
আপনাদের অনেক কোশ্চেন আপনার যদি থাকে এখানে লিখবেন, আগামী দিনে হয়তো কিছু কোশ্চেনের অ্যাড্রেস নিয়েও আমরা সেই পয়েন্টগুলোকে নিয়েও আমরা আলোচনা করতে পারি। ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিন ডেভেলপমেন্ট নিয়ে, কোভিড নিয়ে কিন্তু এখন আমরা মেনলি আলোচনা করে থাকি। কিন্তু ইন অ্যাডিশন অফ দ্যাট দেখবেন আমরা অনেক কিছু পোস্ট করি এখন, কিছু ইলুস্ট্রেশন বেস কিছু পোস্ট, সেগুলো সাধারণ আপনাদেরকে কিছুটা দেবে, মানে ধরুন ডায়াবেটিক 2 দিয়ে লিমিট, মানে বেসিক কিছু মানে একটা ইলুস্ট্রেশন আমরা যেমন পোস্ট করেছিলাম, একটা হাঁপানি দিয়ে পোস্ট করেছিলাম, অ্যানেমিয়া দিয়ে আমরা পোস্ট করেছিলাম। এইগুলো আমরা একটা বেসিক এবিসিডি, অনেকটা মানে ব্যাপারটা হচ্ছে আমরা সবাই কিছু না কিছু জানি, কিন্তু এটা যখন আবার পড়বো তখন আমাদের মনের মধ্যে সেটা জানাটা আর একটু বেশি হবে। তো আপনারা পড়বেন, আপনারা আমি আপনাদের বলি যে অন্তত 5 থেকে 10 মিনিট আসুন নিউক্লিয়ার হেলথে পার ডে, কিছু না কিছু থাকে ব্যাক করে গিয়ে দেখুন, যেটা দেখেননি দেখুন, দেখবেন আপনারা এনরিচ হবেন, এবং এই প্রচেষ্টাটাই কিন্তু আমি করছি। তাই যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন, নমস্কার।